আজকে তোমাদের আমি যে টেক্সটটি আলোচনা করব সেটা হচ্ছে জ্ঞানমৃতে, তাই তো? জ্ঞানম কথাটির অর্থ কী? জ্ঞানম কথাটির অর্থ হচ্ছে জ্ঞান। রীতে কথাটির অর্থ হচ্ছে ছাড়া বা বিনা, অর্থাৎ জ্ঞান বিনা। ঠিক আছে? তো প্রথম লাইনে বলছে, দেখো, আসিত কস্মিঞ্চিৎ অধিষ্ঠানে কশ্চিৎ পণ্ডিতঃ। বলছে আসিত। আসিত কথাটির অর্থ কী? আসিত কথাটির অর্থ হচ্ছে ছিলেন। ঠিক আছে? আসিত কথাটির অর্থ কী? আসিত কথাটির অর্থ হচ্ছে ছিলেন। কস্মিঞ্চিৎ অধিষ্ঠানে, দেখো এটাকে ভেঙে দিতে হবে। কস্মিঞ্চিৎ অধিষ্ঠানে। কস্মিঞ্চিৎ কথাটির অর্থ কী? কস্মিঞ্চিৎ কথাটির অর্থ হচ্ছে কোনো এক। অধিষ্ঠানে মানে স্থানে, অর্থাৎ কোনো এক জায়গায় বা কোনো এক দেশে। পণ্ডিতঃ মানে পণ্ডিত, অর্থাৎ জ্ঞানী পণ্ডিত ছিলেন। তাহলে এর মানেটা কী হবে? আসিত কস্মিঞ্চিৎ অধিষ্ঠানে কশ্চিৎ পণ্ডিতঃ, মানে কোনো এক দেশে এক পণ্ডিত ছিলেন। সর্বত, সর্বত তস্য, সর্বত মানে, সর্বত মানে হচ্ছে সব জায়গায়। ঠিক আছে? সর্বত মানে কি? সর্বত মানে হচ্ছে সব জায়গায়। সর্বত তস্য, তস্য কথার অর্থ কি? তস্য কথার অর্থ হচ্ছে তার। ঠিক আছে? তার বিদ্যা ইয়াস অভবৎ। বিদ্যা ইয়াস কথাটির অর্থ কি? মানে বিদ্যার যশ, অর্থাৎ বিদ্যার খ্যাতি। অভবৎ মানে ছিল, অর্থাৎ সেই পণ্ডিত ব্যক্তির সব জায়গায় তার বিদ্যার খ্যাতি ছিল। ঠিক আছে? যেহেতু তিনি জ্ঞানী পণ্ডিত ছিলেন। ঠিক আছে? তাহলে প্রথম লাইনের মানে পেলাম আমরা, কোনো এক অধিষ্ঠানে বা কোনো এক দেশে বা কোনো এক জায়গায় এক পণ্ডিত ছিলেন। তার কি ছিল? সব জায়গায় তার বিদ্যার যশ ছিল বা বিদ্যার খ্যাতি ছিল। অনেন, অনেন স অতীব গর্বিত আসিত। দেখো, স অতীব এটা সন্ধিযুক্ত করা হয়েছে। ঠিক আছে? স অতীব এখানে সন্ধিযুক্ত করা হয়েছে, অর্থাৎ স এর পরে বিসর্গ, বিসর্গ যদি থাকে, অর্থাৎ এখানে সটিকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো দন্তাস হসন্ত যোগ অ, তারপরে বিসর্গ। ঠিক আছে? অর্থাৎ তারপরে দেখো অতীব, আমি দেখাচ্ছি, দেখো, স যোগ অতীব। ওকে? এখানে দেখো বিসর্গের পরে অ, অর্থাৎ এখানে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাই আমরা? দন্তাসয় হসন্ত যোগ অ যোগ বিসর্গ, অর্থাৎ অ এর পরে যদি বিসর্গ, তারপরে যদি কোনো অ থাকে, অর্থাৎ স্বরবর্ণ থাকে অ। ঠিক আছে? তাহলে বিসর্গের লোপ হয়। বিসর্গের লোপ হয়ে ওকারে পরিণত হয় এবং পরবর্তী যে অকারটা থাকে সেটি লুপ্ত আকারে পরিণত হয়। ঠিক আছে? তাহলে আমরা এক কথায় বলতে পারি, যদি বিসর্গের পরে অ থাকে তাহলে সেক্ষেত্রে বিসর্গের লোপ হয়ে কী হয়ে যাবে? ওকারে পরিণত হয়ে যাবে এবং পরবর্তী যে অকারটা ছিল সেটি লুপ্ত আকারে পরিণত হবে। তাই বলছে স অতীব গর্বিত আসিত। এই জন্য, অর্থাৎ সেই জন্য তিনি অত্যন্ত, অতীব মানে অত্যন্ত গর্বিত ছিলেন বা গর্ব করতেন বা গর্বিত ছিলেন। ঠিক আছে? যেহেতু তার বিদ্যার যশ কোথায় ছিল? সব জায়গায়, অর্থাৎ বিদ্যার খ্যাতি সব জায়গায় ছিল, সেহেতু তিনি গর্বিত অনুভব করতেন বা গর্বিত ছিলেন। তারপর দেখো বলছে, একদা স গ্রামান্তরম গমনায় বহির্গচ্ছাৎ। বলছে একদা স গ্রামান্তরং গমনায় বহি অগচ্ছৎ ভাঙলে হবে। ঠিক আছে? এখানে আছে রজাত বিসর্গ, বহি বিসর্গ অগচ্ছৎ, ওটাকে ভেঙে দিতে হবে। ওকে? তাহলে একদা, একদা মানে একদিন। ঠিক আছে? একদিন। স মানে তিনি, স বলতে এখানে কে? সেই পণ্ডিত ব্যক্তি। গ্রামান্তরম,
গ্রামান্তরমটাকে কি ভাঙলে কি হবে? অন্য গ্রাম, অর্থাৎ গ্রামান্তর অন্য গ্রাম। ঠিক আছে? তাহলে অন্য গ্রামে গমনায় মানে গমনের জন্য বা যাবার জন্য, বহি কথাটির অর্থ কি? বহি কথাটির অর্থ হচ্ছে বাইরে। অগচ্ছত মানে এসেছিলেন। তাহলে একদিন সে অন্য গ্রামে যাওয়ার জন্য বাইরে এসেছিলেন। পথি নদী কাচিৎ বিদ্যতে, পথি মানে পথি কথাটির অর্থ হচ্ছে পথে। পথে কি? নদী, কচিৎ মানে কোনো এক, বিদ্যতে ছিল, অর্থাৎ পথে কোনো এক নদী ছিল। ঠিক আছে? পথি কথাটির অর্থ কি তাহলে? পথি কথাটির অর্থ হচ্ছে পথে, নদী, কচিৎ অর্থাৎ কোনো এক, কচিৎ পথে নদী অর্থাৎ কচিৎ অর্থাৎ কোনো এক, বিদ্যতে, বিদ্যতে কথার অর্থ কি? থাকা, রয়েছে এরকম, হ্যাঁ? অর্থাৎ পথে কোনো এক নদী ছিল। তারপর বলছে জলয়ানেন গমনকালে স মনসা বি অচিন্তয়ত, ভাঙলে হয় বি অচিন্তয়ত। ওকে, জলয়ানেন গমনকালে স মনসা বি অচিন্তয়ত। বলছে জলয়ানেন, জলয়ানে মানে অর্থাৎ জলে যে সমস্ত যান চলে, অর্থাৎ জলযান। জলযান বলতে এখানে নৌকাও হতে পারে, জাহাজও হতে পারে, জলজাহাজও হতে পারে, তাই না? তো জলয়ানেন অর্থাৎ জলযানে বা নৌকায়, গমনকালে মানে গমনকালে মানে কাল কথা অর্থ সময়, অর্থাৎ গমন অর্থাৎ যাবার সময়ে, স অর্থাৎ সে বলতে কে? অর্থাৎ সেই পণ্ডিত ব্যক্তি, মনসা মনে মনে, চিন্তায়াত সেটাকে ভাঙলে হবে বি অচিন্তায়াত। ঠিক আছে? যুক্ত বাক্য আছে চিন্তায়াত, অর্থাৎ মনে মনে কি করলো? চিন্তা করলো। নিরর্থকং কালয়াপনাং নহি যথার্থম। নিরর্থকম মানে নিরর্থকম, অর্থকম মানে অর্থযুক্ত, নিরর্থকম মানে অর্থহীন। কাল ইয়াপনাম মানে কাল কথা হচ্ছে সময়, সময় কি? যাপনাম, সময় যাপনা মানে সময় কাটানো। নহি নিশ্চয় নয়, যথার্থম, যথার্থম মানে ঠিক। মানে মানে কি হলো তাহলে এখানে? মানে হচ্ছে যে নিরর্থক, নিরর্থক কি করানো? অর্থাৎ নিরর্থক সময় কাটানো ঠিক নয়, নিরর্থক সময় কাটানো ঠিক নয়। মনসা বি চিন্তা অর্থাৎ মনে মনে চিন্তা করলো। কখন চিন্তা করলো? যখন সে জলযানে করে বাইরে বেরোলেন, তাই তো? তারপরে বলছে, তাই বলছে কর্ণধারেণ সহ আলাপম করমি। কর্ণধারেণ সহ অর্থাৎ কর্ণধার কথার অর্থ কি? মাঝি। কর্ণধারেণ সহ অর্থাৎ সহ শব্দে থাকার কারণে, এই সহ শব্দটা থাকার কারণে কর্ণধারেণ এখানে তৃতীয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন কারকের সূত্রগুলো আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম সহ শব্দ যুক্ত থাকলে অপ্রধানে তৃতীয়া হয়, অর্থাৎ সহার্থক শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়। অর্থাৎ সহ শব্দ থাকার কারণে কর্ণধার অর্থাৎ মাঝিতে তৃতীয়া বিভক্তি হয়েছে। কর্ণধারেণ সহ অর্থাৎ মাঝির সঙ্গে আলাপম করমি। আলাপম কথাটির অর্থ কি? আলাপম কথাটির অর্থ হচ্ছে আলাপ করা। ঠিক আছে? আলাপম করমি অর্থাৎ যেহেতু পণ্ডিত ব্যক্তি করছে সেহেতু আলাপম করমি মানে আলাপ কথাটির অর্থ হচ্ছে আলাপ অর্থাৎ আলোচনা। ঠিক আছে? আলোচনা করি। ইতি ইতি বিচিন্ত্য স কর্ণধারম অপৃচ্ছদ। বলছে ইতি বিচিন্ত্য, বলছে এইরকম চিন্তা করে স অর্থাৎ সেই পণ্ডিত ব্যক্তি, কর্ণধারম অর্থাৎ মাঝিকে, অপৃচ্ছদ, অপৃচ্ছদ কথাটির অর্থ কি? অপৃচ্ছদ কথাটির অর্থ যে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করলেন, এরকম অর্থে নেওয়া যাবে। ঠিক আছে? তাহলে এইরকম ভেবে, বিচিন্ত মানে এরকম ভেবে বা এরকম চিন্তা করে, স অর্থাৎ সেই পণ্ডিত ব্যক্তি, কর্ণধারম অর্থাৎ মাঝিকে, অপৃচ্ছদ জিজ্ঞাসা করলেন, দিবাকর, দিবাকর কথাটির অর্থ কি? দিবাকর কথাটির অর্থ হচ্ছে সূর্য। দিবাকর কথং পূর্বস্যাং দিশি উদতি ইতি জানাসিতম। বলছে দিবাকর অর্থাৎ সূর্য, কথং কেন, পূর্বস্যাং দিশি অর্থাৎ পূর্ব দিকে, দিশি কথাটির অর্থ হচ্ছে দিকে, পূর্বস্যাং দিশি উদিতি ইতি জানাসিতম। বলছে দিবাকর অর্থাৎ সূর্য কেন পূর্ব দিকে ওঠে, উদিতি মানে উঠে, ইতি এই, জানাসি তম
অর্থাৎ তুমি জানো, অর্থাৎ দিবাকর অর্থাৎ সূর্য কেন পূর্ব দিকে ওঠে তুমি কি জানো? এই প্রশ্নটি কে করেছিল? এই প্রশ্নটি মাঝিকে জিজ্ঞাসা করেছিল। কে করেছিল? সেই পণ্ডিত ব্যক্তি। অর্থাৎ সূর্য কেন পূর্ব দিকে ওঠে তা তুমি জানো? এরকমভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের এখানে। দিবাকর কথাং পূর্বস্যাং দিশি উদেতি ইতি জানাসিতং। উক্তিটির বক্তাকে, অর্থাৎ কে কাকে বলেছিল, কোন প্রসঙ্গে বলেছিল, এরকমভাবে কিন্তু এখানে প্রশ্ন হতে পারে। অর্থাৎ সূর্য কেন পূর্ব দিকে উঠেছে তোমরা কি জানো? তুমি কি জানো? তারপরে দেখো বলছে প্রশ্নস্যোত্তরং, অর্থাৎ প্রশ্ন উত্তরং দাতুম অসমর্থ ভূত্বা বিদ্যাহীন কর্ণধার অবাদাত। মানে প্রশ্নস্য উত্তরাং, অর্থাৎ সেই প্রশ্নের উত্তর দাতুম অসমর্থ। দাতুম কথাটির অর্থ কি? দাতুম কথাটির অর্থ হচ্ছে দিতে। অসমর্থ মানে সমর্থ নয়, অর্থাৎ তাহলে কি বলতে পারি? ব্যর্থ। অর্থাৎ সেই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ। ভূতুয়া, ভূতুয়া ভূ ধাতুর সঙ্গে তাচ প্রত্যয় করলে কি হয়? ভূতুয়া। ভূতুয়া করলে কি? হয়ে। বিদ্যাহীন, অর্থাৎ বিদ্যাহীন কে ছিল এখানে? সেই মূর্খ। কর্ণধার, অর্থাৎ কর্ণধার কথাটি অর্থ কি? মাঝি। অবদাত বলল। অস্য প্রশ্নস্য সমাধানং কথমিব ময়া সম্ভবম। বলছে অস্য প্রশ্নস্য সমাধানম কথমিব ময়া সম্ভবম। বলছে অস্য অর্থাৎ এই প্রশ্নস্য অর্থাৎ প্রশ্নের সমাধানম মানে সমাধান কথমিব কেমন করে, ময়া মানে আমার দ্বারা, সম্ভবম মানে সম্ভব। বলছে এই প্রশ্নের উত্তর আমার দ্বারা কি করে সম্ভব? কে বলল কথাটি? এই কথাটি বললেন মাঝি। ঠিক আছে। তখন পণ্ডিত বলছে, তখন কি বলছে? পণ্ডিত অবাদাত, অর্থাৎ এখানেও সন্ধিযুক্ত পদ রয়েছে, পণ্ডিত অবাদাত। তাহলে পণ্ডিত বললেন, কি বললেন পণ্ডিত? জীবনং হি তব এক চতুর্থাংশ ব্যর্থমেব। অর্থাৎ ব্যর্থমেবটা যদি বিচ্ছেদ করে দিই তাহলে ব্যর্থম যোগ এব হবে। ঠিক আছে। জীবনং হি তৎ এক চতুর্থাংশ ব্যর্থমেব। অর্থাৎ জীবনং হি অর্থাৎ জীবনের এক চতুর্থাংশ। এক চতুর্থাংশ কথাটি অর্থ কি? অর্থাৎ 4/1 তাই তো? 4/1 কি? ব্যর্থম, অর্থাৎ তোমার জীবনের 4/1 কিন্তু ব্যর্থ। কিয়ৎ কিয়ৎ কালাত অনন্তরম। কালাত যোগ অনন্তরম, কালাদ অনন্তরম হয়। ঠিক আছে। কালাত অনন্তরম অর্থাৎ কিছু সময় পরে। স অর্থাৎ সেই পণ্ডিত পুনরপি অর্থাৎ পুনযোগ অপি, পুনঃ মানে আবার, আবারও অপৃচ্ছৎ মানে জিজ্ঞাসা করলো, একটা প্রশ্ন করলো আবার। নদিয়া জলোচ্ছ্বাসং কথং ভবতি ইতি। বলছে নদিয়া, নদিয়া কথাটির অর্থ কি? নদিয়া কথাটির অর্থ হচ্ছে নদীতে। জলোচ্ছ্বাসং জলযুক্ত উচ্ছ্বাসম জলোচ্ছ্বাস, অর্থাৎ জলোচ্ছ্বাস। কথং কিভাবে, ভবতি ইতি অর্থাৎ কিভাবে হয়, ইতি জানাসি তোয়াম অর্থাৎ তুমি কি জানো? অর্থাৎ নদীতে কেন জলোচ্ছ্বাস হয়, অর্থাৎ তুমি কি জানো নদীতে কেন জলোচ্ছ্বাস হয়? তারপর কি বলছে? কর্ণধর কর্ণধার অধুনাপি, অধুনা যোগ অপি, অধুনাপি অর্থাৎ আকারের পরে অকার থাকার কারণে উভয় মিলে আকারে পরিণত হয়েছে। এটি স্বরসন্ধির একটি নিয়ম। আমরা জানি অ কিংবা আকারের পরে যদি অ কিংবা আকার থাকে তাহলে উভয় মিলে আকারে পরিণত হয়, তাই তো? সেহেতু এখানে অধুনা, অধুনা শেষে আকার রয়েছে, অপির শেষে অকার রয়েছে, এই আকার এবং অকার মিলে আকারে পরিণত হয়েছে অধুনা আপি, অর্থাৎ এখনও উত্তরবিহীন মানে উত্তর দিতে পারেনি আশিত। কর্ণধার এবারও বা এখনও কী করলো? উত্তর দিল না বা উত্তর দিতে পারলে না। ঠিক আছে। পণ্ডিত অবাদত, পণ্ডিত বললেন। দেখো আমি এর আগের বার বলছিলাম যে পণ্ডিত অবাদত, এখানে দেখো সন্ধি করা রয়েছে, তাহলে দেখো ওকারের পরে অবাদত হয়েছে, দেখো এখানে সন্ধিটাকে ভেঙে দিয়েছে, তার কারণে দেখো বিসর্গ রয়েছে, পণ্ডিত বিসর্গ অবাদত। পণ্ডিত বললেন তব সমগ্র জীবনস্য, তোমার সমগ্র জীবনের অর্ধমেব ব্যর্থম। অর্ধম যুক্ত এব মানে অর্ধম এব
অর্ধম যুক্ত এব সমান সমান অর্ধমেব, অর্থাৎ তব সমগ্র জীবনেস্য, অর্থাৎ তোমার সমগ্র জীবনের বা পুরো জীবনের কি অর্ধেক, অর্ধমেব মানে অর্ধেক, ব্যর্থম অর্ধেক ব্যর্থ। বিদ্যা গর্বিত, তারপরের লাইন দেখো কি বলছে, বিদ্যা গর্বিত পণ্ডিত, বিদ্যা গর্বিত পণ্ডিত পুনরপি অপৃচ্ছৎ নভমণ্ডলং কথম নীলমিতি বাদ। মানে বিদ্যা গর্বিত মানে সেই বিদ্যা গর্বিত, পণ্ডিত মানে সেই পণ্ডিত ব্যক্তি, পুনরপি অর্থাৎ পুনযোগ অপি, পুনরপি মানে পুনরায় মানে আবার কি করলো, অপৃচ্ছদ অর্থাৎ জিজ্ঞাসা করলেন, আবার একটি প্রশ্ন করলেন, কি প্রশ্ন, নভমণ্ডলম কথং নীলম ইতিবাদা, বলছে নভমণ্ডল, নভমণ্ডল কথাটির অর্থ কি, নভমণ্ডল কথাটির অর্থ হচ্ছে আকাশ, কথম কথাটির অর্থ হচ্ছে কেন, নীলম ইতি মানে নীলবর্ণ এরূপ, বলো বলো, বলছে আকাশ কেন নীল, আকাশ কেন এমন নীল বলো। তারপর বলছে মাঝি, দেখো কর্ণধার যথাপূর্বম মানে আগের মতোই, যথাপূর্বম মানে আগের মতোই, কর্ণধার উত্তরম দাতুম অসমর্থ অবাদত, আগের মতোই মাঝি কি করলো, উত্তর দিতে অসমর্থ অর্থাৎ ব্যর্থ হলো। পণ্ডিত অবাদত, পণ্ডিত বলল জীবনস্য ত্রিভাগং তব ব্যর্থম, অর্থাৎ জীবনের তোমার 3 ভাগ ব্যর্থ, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ কি ব্যর্থ। কাল অতিবাহিত, কাল অতিবাহিত মানে কাল কথাটি অর্থ হচ্ছে সময়, অতিবাহিত কথাটি তো কেটে গেল। জলয়ানং তদা অর্ধপন্থানম অতিক্রান্তম, এখানে ভাঙতে হবে, ভেঙে পড়বে, জলয়ানম জলয়ান কথাটি অর্থ হচ্ছে নৌকা, তদা মানে তখন, অর্ধপন্থানম অর্ধ কথাটি অর্থ হচ্ছে মাছ পথ, অতিক্রান্তম অর্ধপন্থানম অর্থাৎ মাছ পথ, অতিক্রান্ত মানে পার হয়েছে। সহসা গগনম জলধরেণ আবৃতম, সহসা মানে হঠাৎ, হঠাৎ গগন কথাটি অর্থ হচ্ছে গগন আকাশ, গগন মানে আকাশ, জলধরেণ, জলধরেণ কথাটির অর্থ কি, জলধরেণ কথাটি হচ্ছে মেঘের দ্বারা কি হচ্ছে, আবৃতম মানে আবৃত কথাটা হচ্ছে ঢেকে ফেলা, আবৃত হয়েছে, ঠিক আছে, মেঘের দ্বারা অববাদ ঢাকা হলো, তাহলে হঠাৎ করে কি হলো, হঠাৎ করে আকাশে মেঘ ছেয়ে গেল। ঝটিকা, ঝটিকা সমাগমিষ্যতি কালে কর্ণধার বিদ্যাগর্বিতং পণ্ডিতম অবাদত, মানে কি, মানে হচ্ছে যখন আকাশে মেঘের দ্বারা আবৃত হলো, অর্থাৎ প্রবল ঝটিকা, প্রবল ঝটিকা কথা, প্রবল ঝটিকা সমাগমিষ্যতি ইতি, অর্থাৎ প্রবল ঝটিকা মানে প্রবল ঝড় আসবে, সমাগমিষ্যতি ইতি, সমাগমিষ্যতি ইতি মানে প্রবল ঝড় আসবে, ঠিক আছে। তারপর বলছে সমাগমিষ্যতি ইতি কালে মানে সময়ে, কর্ণধার, কর্ণধার মানে সেই মাঝি, বিদ্যা গর্বিতং মানে বিদ্যা গর্বিতকে, বিদ্যা গর্বিত কাকে, সেই বিদ্যা গর্বিত পণ্ডিতম মানে সেই বিদ্যা গর্বিত পণ্ডিতকে অবাদত বললেন, সন্তরণং তোয়া জ্ঞাতং নবা, বলছে সন্তরণম, সন্তরণম কথাটি অর্থ হচ্ছে কি, সন্তরণম কথাটি অর্থ হচ্ছে সাঁতার, সন্তরণম কথাটি অর্থ কি, সন্তরণম কথাটি অর্থ হচ্ছে সাঁতার, তয়া মানে তোমার দ্বারা, জ্ঞাতম নবা মানে আপনি সাঁতার জানেন কি। তখন পণ্ডিত অবাদত, পণ্ডিত বলল সন্তরণম অহং ন জানামি, বাক্যটির বক্তাকে, তাহলে পণ্ডিত, এরকমভাবে প্রশ্ন হতে পারে, সন্তরণম অহং ন জানামি কথাটির বক্তাকে, তাহলে সন্তরণম আমি জানি না, সন্তরণম অহং ন জানামি, সেই পণ্ডিত ব্যক্তি বলল আমি সাঁতার জানি না। তারপরে দেখো কর্ণধার সহসা সহাস্যম অবাদাত, কর্ণধার মানে মাঝি, সহসা মানে হঠাৎ, সহাস্যম অবাদাত, সহাস্যম অবাদাত মানে হেসে বললেন, ভদ্রে মানে মহাশয়, জীবনং তবা সম্পূর্ণমেব ব্যর্থ, অর্থাৎ ভদ্রে মহাশয় সব, জীবনং তব অর্থাৎ আপনার জীবন,
কি সম্পূর্ণমেয় মানে সম্পূর্ণ অর্থাৎ পুরোটাই ব্যর্থ। দেখো এই গল্পের নীতিজ্ঞানটা কি বলছে, নীতিজ্ঞানটা বলছে দেখো, জাগতিক জাগতিক জ্ঞানম রীতে শাস্ত্রজ্ঞানম হি ব্যর্থম। অর্থাৎ তুমি অনেক শাস্ত্র জ্ঞান করেছো, ঠিক আছে, এই জগতের যে জ্ঞান, ঠিক আছে, চলার পথে যে জ্ঞান, সেই জ্ঞানগুলো কিন্তু বিনা শাস্ত্র জ্ঞান কিন্তু ব্যর্থ, ঠিক আছে। তাই আমরা যখনই কোনো শিক্ষা লাভ করব, সেই শিক্ষাটা কিন্তু আমাদের বাস্তবের সঙ্গে মিল করতে হবে, অর্থাৎ আমাদের চলার পথেও কিন্তু জ্ঞান, অর্থাৎ আমরা সবসময় দেখবে শিখে চলি, তাই না। তো বলছে এই জগতের যত সমস্ত প্রকার জ্ঞান রয়েছে, ঠিক আছে, সেই জ্ঞান কিন্তু রীতে, অর্থাৎ সেই জ্ঞান বিনা শাস্ত্র জ্ঞানই ব্যর্থম, অর্থাৎ শাস্ত্র জ্ঞান কিন্তু কোনো কাজে লাগবে না। আমরা এই আলোচ্য গল্পের মাধ্যমে দেখলাম যে পণ্ডিত অগাধ জ্ঞানের অধিকারী, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত যখন দেখা যাচ্ছে যে নৌকাতে করে মাঝি যাচ্ছে, নৌকাতে করে যাচ্ছে, সেক্ষেত্রে শেষ মুহূর্তে দেখছি প্রবল ঝড় উঠেছে, তাই না। তখন সে অগাধ জ্ঞানের অধিকারী থাকা সত্ত্বেও সাঁতার না জানার কারণেও কিন্তু তার মৃত্যু হতে পারে, তাই না। তাই বলছে যে জগতের সমস্ত জ্ঞান বিনা শাস্ত্র জ্ঞানং হি ব্যর্থম, অর্থাৎ শাস্ত্র জ্ঞান কিন্তু ব্যর্থ। এই রকম আমরা বাংলাতেও একটি কবিতা পড়েছিলাম, বিদ্যে বোঝায় বাবু মশাই, মাঝিরে কন বলতে পারি সূর্যি কান ওঠে, এটা কিন্তু আমরা পড়েছিলাম, ঠিক আছে। যাই হোক, প্রত্যেকেই বুঝতে পেরেছো তাহলে।